আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। যারা দেশকে ধ্বংস করায় মেতেছে তাদের বিরুদ্ধে সম্প্রীতি দিবসে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী। মসজিদের নামে সুরসুরি দিচ্ছে, নাম না করে সংহতি দিবসে হুমায়ুনকে তোপ ফেরাদের। হুমায়ুনের বাবরি শিলান্যাসের জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক, কলকাতামুখী লেনে যান চলাচল থমকে ভোগান্তিতে যাত্রীরা। এক শিল্পপতি ৮০ কোটি দেবেন, শহীদ হব, একটা ইটও খুলতে দেব না, মসজিদ নিয়ে বললেন হুমায়ুন। মদিনা থেকে এসেছেন দুই কাজী, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে বিরিয়ানির খরচ শুনলেই মাথা ঘুরে যাবে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত নানুর, বুথ সভাপতিকে খুনের অভিযোগ, জখম ৪। সিপিএম এর লোক চাকরি খেতে এসেছিল, আটকে দিয়েছে, চোখ রাঙাবেন না বললেন কল্যাণ। সাম্প্রদায়িকতার আগুনে ধ্বংসের খেলার বিরুদ্ধে লড়াই, সংহতি দিবসে একতার বার্তা মমতার। মসজিদ হলে মসজিদই হবে, রাজনীতির আখড়া নয়, হুমায়ুনকে সতর্ক করলেন সিদ্দিকুল্লাহ। রাজ্য সরকারি টাকায় আমি মসজিদ করব না, পবিত্রতা নষ্ট হবে, শিলান্যাসের আগে ঝাঁঝালো মন্তব্য হুমায়ুনের। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, কাজ করায় কাকদ্বীপের তৃণমূল নেতা। এটা পশ্চিমবঙ্গের জয়, শীঘ্রই সোনালী বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মরশুমের শীতলতম দিন, এক ধাক্কায় ৩ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রা, পারদ আরও নামবে চলতি সপ্তাহে। মেয়ের উপর অত্যাচার বন্ধ করতে বলায় শ্বশুরকে খুন করল জামাই, গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। শীতে ডিমের দাম বাড়ছে কেন, এবার বাজারে হানা দিল টাস্ক ফোর্স। বাম কংগ্রেস জোটকে এবার হচ্ছে না, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুপক্ষের জটিলতা তুঙ্গে। সোনাগাছিতে এসআইআর আতঙ্ক, যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন কমিশনের। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার ওঙ্কারনাথের নামে। কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকাই হামলা, অভিযোগের আঙুল বিজেপির দিকে। কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা, প্রত্যর্পণের চাপের মধ্যে উত্তর জয়শঙ্করের। পুতিনের ভারত সফরে ক্ষুব্ধ হবে আমেরিকা, কারো ভোটে দেওয়ার অধিকার নেই বললেন বিদেশমন্ত্রী। দিল্লি যেন বিভীষিকার, কখনো যাব না, বাংলায় ফিরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সোনালী। আচমকাই গ্যাসের পাইপ লাইনে বসানোর কাজ বন্ধের নির্দেশ, পৌরসভার সিদ্ধান্ত নিয়ে কি বলছেন ব্যারাকপুরবাসী। তৃণমূলের ধাঁচাই পথে নামলেও বিসমিল্লায় গলদ, বাংলা বাঁচাও যাত্রা কি বাঁচাতে পারবে সিপিএমকে। শনিবারেও অব্যাহত ইন্ডিগোর পরিষেবা বিপর্যয়, ধীরে ধীরে স্বাভাবিকতায় ফেরার বার্তা কর্তৃপক্ষের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। হুমায়ুনের বাবরি শিলান্যাসের জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক, বেলডাঙ্গায় কলকাতামুখী লেনে যানজটের জেরে যাত্রী ভোগান্তি। পূর্ব ঘোষণা মতোই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির, কিন্তু সাসপেন্ড হওয়ায় তৃণমূল বিধায়কের শিলান্যাস কর্মসূচির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল ১২ নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ আগেকার ৩৪ নম্বর জাতীয় সড়ক। শনিবার সকাল ১১টার পরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। বেলা গড়াতে রাস্তার কলকাতামুখী লেনে পরপর দাঁড়িয়ে পড়ে গাড়িগুলি। তুলনায় শিলিগুড়িমুখী লেনে যানজট কম রয়েছে, তবে ওই লেন ধরেও খুব ধীর গতিতে গাড়ি এগোচ্ছে। এর ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রশাসনিক সূত্রে খবর, সন্ধ্যার আগে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। বাবরি মসজিদের শিলান্যাস কর্মসূচি যেখানে হয়েছে সেই জায়গাটি জাতীয় সড়ক থেকে খুব বেশি দূরে নয়, মেরেকেটে ৩০০ থেকে ৪০০ মিটার। তাই সড়ক পথে এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বহু মানুষ। জাতীয় সড়কের ধার বরাবর বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে। পিছনের গাড়িগুলি দাঁড়িয়ে পড়ায় অনেকে প্রায় ৭-৮ কিলোমিটার পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছন। জাতীয় সড়কের পার্শ্ববর্তী কৃষি জমিগুলির উপর দিয়ে অনেকে সভাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। জাতীয় সড়ক ধরে অনেককে মসজিদ নির্মাণের জন্য মাথায় ইট নিয়ে আসতেও দেখা যায়। পরিস্থিতি আঁচ করে আগেই বহু গাড়িকে পলাশী থেকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। তারপরেও অবশ্য যানজট পুরোপুরি সামাল দেওয়া যায়নি।
হাজারো বিতর্ক, তবুও থামানো গেল না হুমায়ুনকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেনই তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই তিনি ফিতে কেটে রিমোটের মাধ্যমে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিপুল জনসমাগম হয়েছে এই মসজিদের শিলান্যাস ঘিরে। মদিনা থেকে এসেছেন দুইজন মৌলবী। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে এলাহি আয়োজন যেমন করা হয়েছে, তেমনি কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রায় ৩ লক্ষ মানুষের সমাগম হবে। ইসলামের পবিত্র স্থান মদিনা থেকে দুইজন কাজী আজ সকালে এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কনভয়ে তাদের আনা হয়েছে। অন্যদিকে সন্দেশখালী, ক্যানিং থেকে দূর দূরান্ত বহু সংখ্যালঘু মানুষ মাথায় ইট বয়ে আনছেন ভিত্তিপ্রস্তরের জন্য। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। প্রায় লাখের কাছাকাছি মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজন করা হয়েছে। বিরিয়ানি তৈরির বরাত পেয়েছে মুর্শিদাবাদের 7টি ক্যাটারিং। হুমায়ুন ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, 40,000 অতিথির জন্য বিরিয়ানির প্যাকেট এবং এলাকাবাসীর জন্য আরও 20,000 প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। শুধু খাবারের ব্যবস্থাতে 30 লক্ষ টাকা খরচ হবে। সভামঞ্চ এবং অন্যান্য খরচও 60 থেকে 70 লক্ষ টাকা পার করছে। 400 অতিথির বসার জন্য 150 ফিট দীর্ঘ মঞ্চ তৈরি করা হয়েছে, যার খরচ পড়েছে 10 লাখ টাকা। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রায় 3000 ভলান্টিয়ার কাজ করছে। পাশাপাশি বিশাল পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে 12 নম্বর জাতীয় সড়কের পাশে এই জায়গায়। বেলডাঙ্গা এবং রানীনগর পুলিশের 3000 বাহিনী মোতায়েন করা হয়েছে। 19 কোম্পানি অতিরিক্ত বাহিনীও মোতায়েন রয়েছে। বিকেল 4টির মধ্যে এলাকা ফাঁকা করে দিতে বলা হয়েছে। মালদহে বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার 8 বছরের নাবালক সন্তান। কিন্তু সোনালী ফিরলেও তার স্বামী সহ অন্যান্য সদস্যরা ফিরতে পারেননি। তার জন্য কিছুটা ক্ষোভ সোনালীর। দেশে ফিরে সোনালী বললেন, বাংলাদেশে খুব কষ্টে ছিলাম, ভারতে ফিরে আসতে পেরে সত্যি ধন্য। 8 মাসের ওপরে বাংলাদেশে ছিলাম। দিল্লি পুলিশ আমাদের উপর অমানবিক অত্যাচার করেছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম, তারপরেও আমাদেরকে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি সোনালী। আর কোনোদিন দিল্লি যাবেন না বলেও জানিয়ে দিলেন তিনি। এখনও তার স্বামী ও অন্যান্য সদস্যরা ফিরতে পারেনি, সেই উৎকণ্ঠা তো এখনও রয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরকেও ফেরাতে হবে। প্রসঙ্গত, কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি এবং সুইটি বিবির পরিবার। অভিযোগ, তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত 17 জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। শুধু বাংলা ভাষায় কথা বলার জন্যই তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। সেই সন্দেহের বশে 26 জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন। সেই থেকে তারা বাংলাদেশেই ছিলেন। এদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে এবং মামলা রুজু করে। 100 দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন। সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছে। শীর্ষ আদালতে জল গড়ায়। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাকে এবং তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে। সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং সঞ্জয় হেগড়ে আদালতে আবেদন জানিয়েছেন, সোনালীর স্বামী সহ আরও অনেকেই বাংলাদেশে রয়েছে, তাদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন। তাদের জন্য সলিসিটর জেনারেল আরও নির্দেশ চাইতে পারেন। কিন্তু কেন্দ্রের তরফে তুষার মেহতা বারংবার দাবি করতে থাকেন সোনালী বিবি এবং বাকিরা বাংলাদেশি নাগরিক। শুধু মানবিকতার খাতিরেই কেন্দ্রীয় সরকার সোনালী বিবি এবং তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে এখনও জটিলতা সম্পূর্ণ কাটেনি। অনেক ডাকাডাকির পরেও সকালে দরজা খোলেননি দম্পতি। শেষে দরজা ভেঙে চমকে উঠলেন পরিজন এবং প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী, আর গলায় দড়ি দিয়ে ঝুলছেন স্বামী। প্রতিবেশীরা মনে করছেন ধারালো বটির আঘাতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার আশুর আলী গ্রামে। শনিবার সকালে ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম অলোক মণ্ডল এবং মুক্তা মণ্ডল। জয়পুর থানার পুলিশ দেহ দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আশুর আলী গ্রামে নিজেদের অ্যাসবেস্টস দেওয়া চালের বাড়িতেই বসবাস করতেন পেশায় কৃষিজীবী অলোক এবং তার স্ত্রী মুক্তা। মানসিকভাবে অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরে অলোকের চিকিৎসা চলছিল। অন্যান্য দিনের মতোই গতকাল রাতে ওই দম্পতি নিজেদের ঘরে ছিলেন। এদিন সকালে অনেক বেলা পর্যন্ত প্রতিবেশীরা দেখেন অলোক মণ্ডলের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ, আর তাতে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে সন্দেহের বশে ঘরের দরজা ভাঙেন। ভেতরে ঢুকে প্রতিবেশীরা দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন স্ত্রী মুক্তা মণ্ডল।
মৃতদেহের অদূরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘরের শাকসবজি কাটার বটি। মৃতদেহের কপালে একাধিক আঘাতের চিহ্ন দেখে প্রতিবেশীরা বুঝতে পারেন মুখটাকে খুন করা হয়েছে। এরপরেই অলোক মণ্ডলের খোঁজ শুরু করেন প্রতিবেশীরা। পরে তারা দেখেন ঘরের চিলে কোঠায় যাওয়ার সিঁড়ির কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় অলোকের দেহ ঝুলছে। তড়িঘড়ি প্রতিবেশীরা জয়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। প্রতিবেশী এবং আত্মীয়দের ধারণা, স্বামীকে কাজ করা নিয়ে খোঁটা দিয়েছিলেন স্ত্রী, আর সেই রাগেই মানসিকভাবে অসুস্থ অলোক বটি দিয়ে স্ত্রীকে খুন করে ফেলেন। পরে সম্বিত ফিরলে অনুশোচনার কারণে আত্মঘাতী হন স্বামী। ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দম্পতির মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ দুটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জের বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠল বীরভূমের নানুর থানার পাতিসারা গ্রামে। ঘটনায় জখম হয়েছেন আরও 4 জন। নিহতের নাম রাসবিহারী সর্দার, বয়স 52। তিনি নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের পাতিসারা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। তিনি কাজল শেখ ঘনিষ্ঠ বলে দাবি পরিবারের। এদিকে অপর গোষ্ঠী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ করিম খানের লোক বলেই জানা গিয়েছে। শুক্রবার রাতে নানুরের বাসাপাড়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাদের উপর আক্রমণ হয় বলে দাবি কাজল গোষ্ঠীর। ঘটনাস্থলে রাসবিহারী সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। রাসবিহারী সর্দারের সঙ্গে থাকা আরও 4 দলীয় কর্মীকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। নিহতের ছেলে মানুষ সর্দার বলেন, বাবাকে যারা খুন করেছে তারা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ করিম খানের গোষ্ঠীর লোকজন। তারা প্রায়ই ফোন করে বাবাকে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজনদের সঙ্গে দল করতে হুমকি দিত। এমনকি অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর দলে যোগ না দিলে খুনেরও হুমকি দিত তারা। তিনি বলেন, গতকাল বাসাপাড়া পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলাম। গ্রামের কাছে ওরা আমার বাবা এবং দলের আরও 4 কর্মীকে ধরে মারধর শুরু করে। বাবাকে বাঁচাতে গিয়ে আমাকেও মারধর করে। বাবাকে ওরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এদিকে ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর সহ বেশ কয়েকটি থানার পুলিশ। সারা রাত গ্রামে পুলিশের টহলদারি চলে। ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে খবর। জখমদের চিকিৎসা চলছে। এ বিষয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের বক্তব্য, খুন রাহাজানি তৃণমূলের সংস্কৃতি। বামফ্রন্ট আমলে ওরা 11 জন ক্ষেত মজুরের মৃতদেহকে সামনে রেখে ক্ষমতায় এসেছিল। এখন নিজেরাই নিজেদের খুন করছে। মানুষ বুঝতে পারছে কাদের ক্ষমতায় নিয়ে এসেছে। 2026-এ এদের ছুঁড়ে ফেলে দেবে। বাবা জানতে পেরেছিলেন মেয়ের উপরে অত্যাচার করেন জামাই, তাই আলোচনা করে একটি সমাধান সূত্রে আসতে চেয়েছিলেন তিনি। তবে জামাই কথা বলতে নারাজ। অভিযোগ, শ্বশুরকেও বেধড়ক মারধর করেন কীর্তিমান, আর তার জেরেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। তবে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না অভিযুক্তের। শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের তরুণীপুর এলাকার ঘটনা। অভিযোগ, মেয়ের উপর অত্যাচার বন্ধ করতে বলে শ্বশুর আলোচনা করতে চাইলে গত 20 নভেম্বর তাকে বেধড়ক মারধর করেন জামাই দীপু হালদার। মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রৌঢ়। পরিবারের লোক এবং গ্রামবাসীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ার পরে সেখান থেকে ভর্তি করানো হয় বনগাঁ হাসপাতালে। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় নির্মল মিস্ত্রির। এরপর মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাইয়ের বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। ততক্ষণে গা ঢাকা দেন অভিযুক্ত, তবে শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে হারোয়া থেকে বাদুরিয়ার বাসিন্দা দীপুকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। হাওড়ার উদয়নারায়ণপুরে কানপুর এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কানপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুশোভন শেঠকে বেধড়ক মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন উপপ্রধান। সুশোভনের বাইকটিও ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা বলে অভিযোগ। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সুশোভন পঞ্চায়েতের কাজ শেষ করে তার বাইকে চেপে নিজের দোকানে যাচ্ছিলেন। সে সময় কানপুরের মানিকুরার বিশ্বাসপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচি চলছিল। সেখান দিয়ে যাওয়ার সময় বিজেপির সমর্থকেরা হঠাৎই সুশোভনের বাইক আটকান। এরপরে আচমকায় তার উপর হামলা চালানো হয়। প্রতিবাদ করতে গেলে তাকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তার বাইকটিও ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় সুশোভনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার পরেই উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জানান, ইচ্ছাকৃতভাবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে।
হাওড়া গ্রামীণের সভাপতি দেবাশিস সামন্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পরিবর্তন যাত্রা বন্ধ রাখা হয়েছিল, তা সত্ত্বেও তৃণমূল কর্মীরা চেয়ার মাইক ভাঙচুর করে, তাদের কর্মীদের মারধর করে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।